রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভেঙে দাও তব আজিকার সভা, আনো নবরূপ আনো নবশোভা। এখন এ বঙ্গে আর কিছু নবরূপ আর নবশোভা দেখা যাক না যাক, দুর্নীতি এখানে নব রূপে আসে। এই যেমন ধরুন 100 দিনের কাজে রাজ্য সরকারের দেয়া টাকা নিয়েও নতুন দুর্নীতির অভিযোগ উঠছে। সেই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে। 100 দিনের কাজে রাজ্যের দেয়া টাকা নিয়ে এবার দুর্নীতির অভিযোগ। কাজ না করেও অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা, সেখান থেকে মোটা কাটমানি নিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতারা। দাবি উপভোক্তাদের। কেন্দ্রের পর এবার রাজ্যের দেয়া টাকাতেও চোরেদের থাবা। দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকারের দেয়া 100 দিনের কাজের মজুরি নিয়েও কেলেঙ্কারির অভিযোগ। গাইঘাটার ঘটনায় তোলপাড় রাজনীতি। তবে কি সরকারি প্রকল্পের নামে ঘুরপথে শাসকের ঘরেই ঢুকছে সাধারণ মানুষের করের টাকা? তৃতীয়, রেখা পাত্র যে খেলা খেলছেন তা দ্বিচারিতার চরম। বসিরহাটের বিজেপি প্রার্থী স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন বলে বেনজির আক্রমণ তৃণমূলের। বাংলায় কি তাহলে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে নিতে তৃণমূল সমর্থক হতে হবে? চতুর্থ প্রশ্ন, দলের এই মুমূর্ষু অবস্থায় কোনো কর্মীকে বিভাজিত হতে দেব না, দরকারে পায়ে ধরে নেব, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তবে কি ভোটের আগে গোষ্ঠীকন্দলের কারণেই সিঁদুরে মেঘ দেখছে শাসক দল? পঞ্চম প্রশ্ন, বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যেই আচমকা প্রাক্তন বিচারপতিকে ফোন মেয়রে। 12 বছর আগে চলে গেছে, এখন বামফ্রন্টের দোষ বলে রাব আছে? তোমরা ভাঙনি কেন? ববি হাকিমকে প্রশ্ন অশোক গঙ্গোপাধ্যায়। বাম আমলের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াতে গিয়ে বড়সড় অস্বস্তিতে শাসক দল। 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি। তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। সেই মতো অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু কাদের অ্যাকাউন্টে যাচ্ছে টাকা? তারপর কি হচ্ছে? সেখানেই উঠেছে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। উত্তর 24 পরগনার সুটিয়া পঞ্চায়েতের বিজেপির সদস্যের অভিযোগ, এমন অন্তত 15 জনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা ঢুকেছে যারা 100 দিনের কাজই করেননি। এরপর জব কার্ড পিছু 500 টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে বলেছেন তৃণমূল কর্মী দেবেন ঘোষ ও ডলি মণ্ডল, যিনি আবার 100 দিনের কাজের সুপারভাইজার। 15 জনের অ্যাকাউন্টে 5,000-6,000 টাকা করে ঢুকিয়েছে, টোটাল 81,554 টাকা ঢুকিয়েছে। ওই যেটা জানতে পারলাম, সুপারভাইজার ডলি মণ্ডল এবং দেবেন ঘোষ নামে আমাদের এখানে লোকাল নেতা আছে, হ্যাঁ তৃণমূলের, বলেছে এই টাকাটা আপনারা রিটার্ন করে দেবেন, আমাদের তুলে দেবেন। যদি টাকা তুলে না দাও তাহলে আমরা কিন্তু পুলিশ নিয়ে আসবো। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামের বাসিন্দা ললিতা রায়, এবং তিনি 100 দিনের কাজ করেননি, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে ললিতা রায়ের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে তিনি 100 দিনের কাজ করেননি, কিন্তু তার অ্যাকাউন্টে প্রায় 5,000 টাকা দেওয়া হয়েছে। আমার বললো যে তোমাদের বইতে টাকা ঢুকেছে, এই টাকা তুলে আমাদের দাও। বললো আমাদের 4,500 টাকা দাও, তুমি 500 টাকা রেখে দাও। দেবেন বলছে টাকাটা তুলে দিয়ে দাও। টাকা দিয়ে দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন? ওই ডলির হাতে। বলেছে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে, কার্ডটা যদি আপনি দেন আপনার নাম্বারটা দিয়ে আমরা কাজ করিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো, আর আপনার একটা পারিশ্রমিক দেওয়া হবে, 500 টাকা রেখে বাকিটা ওদের তুলে দিতে হবে। কোথাও অভিযোগ কেউ কাজ না করেও অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, কোথাও আবার অভিযোগ কেউ কাজ করা সত্ত্বেও রাজ্য সরকারের দেওয়া টাকা পাননি। আমাদের দিয়ে মাটি না কাটাইয়ে সেই বোট টাঙাই নেছে, বোট টাঙাই নিয়ে পাশে পুকুর জিসিবি দিয়ে মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নেছে, 4 লাখ টাকা ওই পুকুরের। ডলি তো তৃণমূলে দাঁড়াইছিল এবার ভোটে। সেই গ্রাম পঞ্চায়েতের আমি নাম করে বলছি, যারা অন ক্যামেরা বলেছেন, রীনা ঘোষ, সুকুমার ঘোষ এবং আরও অনেকে, তারা বলছেন 100 দিনের কোনো কাজ করেননি, পুরো 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। খানিকক্ষণ পরে স্থানীয় তৃণমূল নেতা এবং 100 দিনের কাজে সুপারভাইজার, যিনি আমি বলছিলাম রাজনৈতিক পরিচয় আছে, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, এসে ডিলও খুব পরিষ্কার, চাহিদা পরিষ্কার, দাবি পরিষ্কার, যে 10,000 টাকা 9,000 টাকা আমাদের দিয়ে দাও, 1,000 টাকা রেখে দাও। আমি বলছি যে কোথায় কত অংশ এটা হচ্ছে আমরা সত্যিই জানি না, সেই ভেরিফাই করার পরিকাঠামো এবিপি আনন্দ কেন কোনো সংবাদ মাধ্যমের নেই, কিন্তু এটা যদি প্রবণতা হয় মারাত্মক। আমি সুমনদা তোমার শেষ শব্দ থেকে শুরু করি যে এরকম যদি প্রবণতা হয় অত্যন্ত মারাত্মক, আমি তোমার সাথে সহমত। কিন্তু দেখতে হবে বাংলায় 3,354টা গ্রাম পঞ্চায়েত আছে, অভিযোগ হয়েছে একটা গ্রাম পঞ্চায়েত। দীর্ঘ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা যে বাংলাকে যেভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে, 59 লক্ষ মানুষের 7,000 কোটি টাকা দেয়নি, সেই টাকা রাজ্য সরকার দিচ্ছে। আমি তো বলবো যদি
কোনো রকম সততা থাকে, এই অভিযোগ যে বিজেপির নেতা যে অভিযোগ করছে এই ভোটের বাজারে, যদি তার মধ্যে সততা থাকে, আমি ডিসক্রেডিট করছি না, ইমিডিয়েট এফআইআর করে ওদের জেলে বন্দি করা উচিত, ইমিডিয়েট। এইখানে মুখ্যমন্ত্রী উদ্যোগটা কেউ খারাপ বলছে না, উদ্যোগটা ভালো, কিন্তু এটা তো ঘুরপথে মানে রাজনৈতিক পরিচয় সম্পন্ন ব্যক্তিদের পকেট ভরার যদি চক্র হয়ে আমি গেছে। আবার অন ক্যামেরা বলছি, তোমার মতো তোমার শোতে এর থেকে বড় শোতে নেই বাংলা, তোমার শোতে বলে যাচ্ছি, যদি তৃণমূলের কোন স্তরের নেতা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট মানুষের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, সেখানে কোন রকম করচুপি বা ভাগ বাটোয়ারা করার চেষ্টা করে, অবিলম্বে লোকাল থানায় গিয়ে এফআইআর করুন, মুখ্যমন্ত্রীর নামে তৃণমূল ভবনে চিঠি দিন। দল আমি বলছি যে তোমার অত তো দেখতে হবে না, আমি বলছি রিজু তুমি প্রতিবেদনটা যদি মন দিয়ে দেখো, যে তোমার তৃণমূলের উপপ্রধান মিহির বিশ্বাস তিনি কার্যত বলছেন এটাই প্র্যাকটিস, না এইভাবে দক্ষ শ্রমিকদের বলা হতো অন ক্যামেরা। উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছেন, উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন, আমি বলবো যাচাই করতে হবে। 3354টা গ্রাম পঞ্চায়েত বলে একটা জায়গায় অভিযোগ হচ্ছে। শুধু একটা কথা বলবো, যে যখন এরকম ঘটনা সামনে আসে, অপোজিশন মানে অ্যাকাউন্টেবিলিটি, যদি সক্ষম অপোজিশন হয় শাসক দলেরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। কিন্তু ফিরদৌস দা এত কথা বললো, এরপরে শতরূপ অনেক কথা বলবে, কিন্তু আমার কথা হচ্ছে যারা ফিরদৌস দার মতাদর্শে বিশ্বাসী, তাদের যদি প্রতিনিধি না থাকে বিধানসভায়, তাহলে তো অধিকাংশ মানুষ তাদের মতাদর্শে বিশ্বাস করে না, তাহলে অধিকাংশ কাজ ভালো হচ্ছে। দু একটাও যদি, একজনও যদি তৃণমূল স্তরের কোন নেতাই ভুল করে থাকে, ইটস আ ক্রিমিনাল অফেন্স, ওর এগেইনস্ট এফআইআর হওয়া উচিত। দল সব ঠিক আছে, আমার পাল্টা একটাই প্রশ্ন থাকে, একটা দীর্ঘ সময় প্রায় 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে তার দলের একা প্রতিনিধিত্ব করেছিলেন, একা। আমি বলছি তাহলে অক্ষম বা দুর্বল শব্দটা বোঝাবে? তুমি বলতে পারো অতটা নিশ্চয়ই একা লড়ে গেছেন, কিন্তু আজ আমরাও তো চাই, কিন্তু আমি বলছি অপোজিশন থাকলে চুরি হবে না, অপোজিশন থাকলে দুর্নীতি হবে না, এটা তো নৈতিকতার প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টাকাগুলো ডায়মন্ড হারবার মডেলে দিচ্ছে নিজের পকেট থেকে, সেই টাকার সোর্সটা কি সেটা বলতে পেরেছে? সেই টাকাগুলো আসছে কোথা থেকে? রাজ্য সরকার দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, সেটা সেটা বলুক, সেটা সেই টাকাটা দিচ্ছে কোথা থেকে, তারা এখতিয়ার আসছে কোথা থেকে? কল্যাণ ব্যানার্জি তো বলেছিল সাধারণ করে দুর্নীতি হয়েছে 2013 সালে। বিশ্বাস করুন, আর একটা সেকেন্ড ফুটেজও আমি দিতে পারবো না কোন আইনজীবীর বিজ্ঞাপন। দেখুন, রাজনীতিবিদদের সততা নিয়ে এত আলোচনা, এত সমালোচনা হয়, কিন্তু সত্যি সাধারণ মানুষের, গ্রামের নিরন্ন মানুষের সততা, আবার বলছি কুর্নিশ করার মতো। কেন বলছি? যে বিরল ব্যক্তি, আমি শতরূপের কাছে আসবো, যে এরা বিরল মানুষ যে অকারণে কাজ না করে টাকা পেয়েছে, এদের যা আর্থিক অবস্থা তাতে একটা 10,000 টাকার 1,000 টাকাও বাড়ি বসে পাচ্ছেন, কেন এগিয়ে এসে বলতে হয়? কিসের প্রতিবাদ? আমি বলছি তারা করেননি। এই রকম মানুষ আমাদের এই রাজ্যেও আছেন, একেবারে সাধারণ মানুষ, যারা এগিয়ে এসে বলছেন কাজ আমরা করিনি, এই টাকা আমরা নিতে পারি না। এটা হচ্ছে একটা পার্ট। খানিকক্ষণ আগে রিজু বলছিল যে অভিযোগ আমি জানি না এই মানুষগুলো থানা অবধি পৌঁছতে পারবেন কিনা, তারা বিডিওর কাছে যেতে পারবেন কিনা, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া, চিঠি লেখা তো অনেক পরের ব্যাপার। তার কারণ ফিয়ার ফ্যাক্টর। আমি বলছি কারা এই টাকাটা নিল? যে স্থানীয় তৃণমূলের নেতা এবং 100 দিনের কাজের সুপারভাইজার, সাধারণ মানুষের কাছে যারা দুজন একেবারে, এবং তার আবার রাজনৈতিক পরিচয় আছে, পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী। আমি বলছি এই বাধা টোপকে তারা ক্যামেরার কাছে এসেছেন, এসে সাহস করে বলছেন, এটাই যথেষ্ট। আমি বলছি একদিকে ফিয়ার ফ্যাক্টর, অন্যদিকে লোভকে জয় করা, এদের আর্থিক অবস্থা। আমি বলছি যে তোমার নামের সঙ্গে এই যাবে, এই তো দুর্নীতির শতরূপ, তোমায় বলছি না, কিন্তু আমি বলছি এত রূপে, মানে আমি সত্যি সেই মানুষগুলোকে সত্যি মানে আবার কুর্নিশ জানাবো, যে যারা এই টাকাটা তাদের নয়, তারা কাজ না করে পেয়েছেন, তারা প্রতিবাদ করছেন। আমি এই রকম মানুষ সত্যি 2024-এ বসে দেখতে পাওয়াটাও বা দেখাতে পারাটাও আমাদের মনে হয় ভাগ্যের ব্যাপার। এবং এই মানুষেরা আছেন বলেই সুমনদা আমরা জানি যে কতগুলো চোরের রাজনৈতিক ক্ষমতা দখলটা একটা সাময়িক ফেজ, এটা যতটাই যন্ত্রণাময় মনে হোক না কেন, কিন্তু এই ভালো মানুষদের জোরেই আবার এই খারাপ সময়টাকে অতিক্রম করা যাবে, এই আশা নিয়েই আমরা লড়াই করি। এবং এরা কেউ সিপিএম প্রার্থীও নন, বিজেপি প্রার্থীও নন, কংগ্রেস প্রার্থীও নন, সাধারণ মানুষকে ভোট দিয়েছেন। এই কথাটাই আমরা বারবার বলার চেষ্টা করি যে তৃণমূলের কয়েকজন নেতা চোর হতে পারেন, কিন্তু তৃণমূলের সব সমর্থক চোর নন। তাদের কাছেও আমরা আবেদন করি যে এই নেতারা আপনাদের নেতা হওয়ার যোগ্য নয়, কারণ আপনারা সৎ মানুষ। আমি একটা কথা বলি সুমনদা, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ
নেই। 100 দিনের কাজ এই ভারতে বামপন্থীদের জন্য শুরু হয়েছে, আর তৃণমূল আর বিজেপি ক্ষমতায় আসার পরে 100 দিনের কাজটাকে তৃণমূল কংগ্রেসের পাড়ার গুন্ডাদের পেমেন্টের মাধ্যমে পরিণত করেছে। আজকে রাজস্বীদা যে কথাটা বললো, আমি তার থেকে একদম এগিয়ে বলছি, গত 10 বছর ধরে 12 বছর ধরে এটা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের হয়ে যারা বুথ দখল করবে, ভোট করাবে, যারা গ্রাম দখল করবে, তাদেরকে পেমেন্ট করা হবে সরকারের টাকা থেকে। 100 দিনের কাজের টাকা হতে পারে কি অন্যান্য কন্ট্রাক্টের টাকা, ইত্যাদি ইত্যাদি টাকা। এখন ভোট এসে গেছে, যেন তেন প্রকারে নিজের এই গুন্ডা বাহিনীর হাতে পেমেন্টটাকে পৌঁছে দিতে হবে, অ্যাডভান্স পেমেন্ট পৌঁছে দিতে হবে। সেই কারণে এত বিতর্ক, এত কিছুর পরও এরকম ভাবে এরা টাকা দিচ্ছে। কিন্তু পাশাপাশি আবার আমি একটা কথা বলছি যে যেহেতু টাকাটা আটকে গেছে, বহু মানুষ যারা ন্যায্য টাকা পান, যারা কাজ পেয়েছে, এটা সম্পূর্ণ মানে একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে আরেক ধরনের। সে তো একদম, আমি এখানেই তোমায় বলি সুমনদা, রিজু যে কথাটা বলছে না যে বিরোধীরা কেন এফআইআর করতে পারেনি ইত্যাদি ইত্যাদি, প্রথম কথা ওকে আমি জানি যে বিরোধীরা অসংখ্য এফআইআর করেছে। 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে না রাজ্যের সরকার কোনো এফআইআর করেছে, না কেন্দ্রের সরকার কোনো এফআইআর করেছে, কিন্তু গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা অসংখ্য এফআইআর করেছে। এখনো পর্যন্ত একটা এফআইআরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম রিজু দত্ত হলে ভালো হতো, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই রিজুর এই যে প্রত্যয় যে এফআইআর হোক, অ্যারেস্ট হবে, এই প্রত্যয়টা এবিপি আনন্দ স্টুডিওর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। নবান্ন থেকে এটা কোনো নির্দেশ হয়ে যায় না, কারণ নবান্নে তো রিজু বসে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, এটা আমাদের দুর্ভাগ্য। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এফআইআর এর কথা এখানে বলছি সুমন দা, দেখো বাড়ি ভেঙে পড়লো, কতদিন পরে এই অনুষ্ঠানে এলো, তুমি আমি তো শুভেচ্ছা জানালাম ওকে। বাড়ি ভেঙে পড়লো, এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারটায় বসে বলছিলেন যে কেন বিরোধীরা কেন দেখলো না যেন বাড়িটা না ভেঙে পড়ে। 100 দিনের কাজের টাকা চুরি হচ্ছে, তৃণমূল চুরি করছে, বেশ করছে, বিরোধীরা কেন দায়িত্ব নিতে পারলো না। আমি কথাটা কেন তোমাকে এখানে বলছি সুমন দা, এই রাজ্যের 4টে জেলাকে আমি এর আগেও একদিন তোমার আলোচনায় বলেছিলাম, আমার মনে আছে, দার্জিলিং, মালদা, হুগলি এবং পূর্ব বর্ধমান কয়েক কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রের সরকার 100 দিনের কাজের দুর্নীতির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় টাকার জরিমানাটা দিয়ে দিলেন, কিন্তু ওই জেলার একটা ক্ষেত্রে একটা এফআইআর করলেন না। আমার শেষ কথা আমি শুধু যোগ করে দিই যে সন্দেশখালীর সময় কিন্তু বলা হয়েছিল যে বিরোধীরা কেন জানাতে পারবে না ইত্যাদি। আমি শেষ করে দিচ্ছি। আমি এত কিছুর পরেও বলবো যে রিজু যে কথাটা বলছে যে বিরোধীদের শক্তিশালী হওয়া দরকার, তাহলে ও একটা কথা বলছিলাম, লিখলাম সরকারের অ্যাকাউন্টেবিলিটি থাকে। ঠিক কথা ভাই, বিরোধীরা শক্তিশালী হলে সরকারের অ্যাকাউন্টেবিলিটি থাকে বলেই তো তোমরা বিরোধী শূন্য পঞ্চায়েত চাও। এই কারণেই তো একটা পঞ্চায়েতের 13টা আসনের মধ্যে 10টা আসন তৃণমূল জিতবে, এটা জানার পরও সেই পঞ্চায়েতেও রক্তগঙ্গা বয়ে যায়। সরকার থেকে ঘোষণা করা হয় বিরোধী শূন্য পঞ্চায়েত থাকবে, কারণ টাকার হিসেবটা তোমাদের কন্ট্রোলে থাকবে। হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা হচ্ছে যে শতরূপ আমি শ্রদ্ধা করি এবং সকল বামপন্থীকে অত্যন্ত শ্রদ্ধা করি। এরা রোজ টিভির পর্দায় যে ভাষা আন্দোলন করে, যে সোশ্যাল মিডিয়া আন্দোলন করে, সেটা মানুষের কাছে পৌঁছয় না কেন? আমার বলিনি প্লিজ। আমার কথা হচ্ছে যে পঞ্চায়েতে আমি ধরে নিচ্ছি শতরূপের কথা আমরা বিরোধী শূন্য করতে চাই, বিধানসভা ভোট তো কেন্দ্রীয় সরকার করে, লোকসভা ভোট কেন্দ্রীয় সরকার করে, সেখানেও মানুষ কেন তোমাদের পাশে নেই? তোমরা যে মানুষকে চাও, মানুষকে পেতে চাও, আচ্ছা লোকসভা, আরে সবই মানে এখন কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল কন্ট্রোল করছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বামফ্রন্টের কথা এখন তৃণমূল কন্ট্রোল করছে, ইডিকে তৃণমূল কন্ট্রোল। এরা চায়টা কি? আমরা 10 বছর সরকারে আছি, কার ভোটে? সিপিএম, বিজেপি, কংগ্রেসের মানুষের ভোটে। তো মানুষ মনে করেছে আমরা ঠিক করেছি। 100টা কাজের মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা ব্যবস্থা নিয়েছি, যারা এখানে বসে গলা ফাটাচ্ছেন তাদের মানুষের কাছে গ্রহণযোগ্য নেই কেন? আজকে যে অভিযোগগুলো দেখালাম সেগুলো মানুষই করছেন, মঙ্গল গ্রহের কোনো প্রাণী করছে না, মানুষই করছে না। 10 বছর যদি তোমরা মানুষের ভোটে থেকে থাকো, তাহলে 34 বছর আমরা মানুষের ভোটেই থেকেছি, ঠিক আছে? গরু ছাগলের ভোট থাকি। শুনে নাও, আমি বলে নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তোমাকে এখানে বলছি রিজু, তুমি বিধানসভার কথা বললে, 34 বছর যে 7 বার বামপন্থীরা জিতেছে, প্রত্যেকবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী পক্ষ থেকে করা হয়েছে। তোমরা জেতার পরে কেন ওই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যখন বামপন্থীরা আছে তারা বিরোধী পক্ষে, যখন কংগ্রেসের বিরোধী দলনেতা, যখন বিজেপি, অনেকগুলো ইস্যু আছে। এই 34 বছরেও আমরা সাদা থান পাঠানো এই গল্প শুনেছি, আর এই 10 বছরেও আমরা দেখলাম আমরা 11 সালের পরে আর ভোট দিতে পারিনি, বিগত 11 থেকে নিয়ে 24 অব্দি। বিরোধীদের দুর্নীতির অভিযোগ তো আছে। বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। তার কাছে মেয়রের ফোন, এবং সেই মেয়রকে ফোনে তখন সমস্ত ক্যামেরা প্রায় লাইভ দেখাচ্ছে। তিনি বললেন যে বাম আমলের ওপর কেন গার্ডেন রিচের দায় চাপানো হচ্ছে, হাজার হাজার বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, কেন নজর দেওয়া হয়নি বা বেআইনি নির্মাণ সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হয়নি। ঠিক কীরকম প্রায় নাটকীয় একটা সংলাপ চলল, আপনাদের সামনে এই পরের প্রতিবেদনে রাখবো। না, অ্যাকশন নাও নি। আমি বলছি কর্পোরেশন ভেঙে দিয়ে গেল,
দুদিন বাদে সেটা বন্ধ করে তার উপর দোতলা তুলে দিল, কোনো অ্যাকশন নাও। বলো তোমরা ভেঙে দাও নি কেন? বামফ্রন্ট তো 12 বছর আগে চলে গেছে, বামফ্রন্ট বলে কোনো লাভ আছে? কিন্তু এই বাড়িটা তো হয়েছে, এটা তো আন্ডার কনস্ট্রাকশন। তুমি কেউ তোমার লোক দেখবে, এই তো আমার বাড়ির সামনে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তোমার কাউন্সিলর 6 কোটি টাকা, আজকে তো বললাম, আজকে যে আমাদের অর্থমন্ত্রী বললো আমাকে টাকা নিয়ে আমি নির্বাচন লড়তে পারবো না, আর কাউন্সিলর 5 কোটি টাকা গাড়িতে ঘুরে বেড়ায়, তুমি দেখতে পাও না? আমায় বলে লাভ কি ভাই? দেখো এসব কথা বলে লাভ নেই। আজকে পাড়ায় পাড়ায় হচ্ছে, আর তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়ির ছাদে উঠলে দেখাবো গলির মধ্যে 6টা অন্তত নাজিলের মধ্যে 6টা 5 তলা অব্দি বাড়ি আছে। 13 বছর পুরসভায় তৃণমূল ক্ষমতায়, 34 বছরের বাম আমল ভাঙিয়ে আর কতদিন চলবে? না দেখুন, আমার মনে হয় গার্ডেন রিচে যে ঘটনাটা ঘটেছে, যেখানে এতজন মানুষের প্রাণ গেছে, সেখানে নৈতিক দায় মেয়রকেও নিতে হবে, তার কাউন্সিলরকেও নিতে হবে, এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে বড় বড় মানে আধিকারিকরা আছে যারা এইসব চিহ্নিত করেন, স্যাংশন দেন, লাইসেন্স দেন, তাদেরও নিতে হবে। কেউ এড়াতে পারবে না। আমি এখানে ডিফেন্ড করতে বসিনি কাউকে, বাট তুমি মেয়র দিয়ে শুরু করলে। আমি তো সোজা কথা বলছি, আই এম স্পিকিং ভেরি স্ট্রেট। আমার কথা হচ্ছে, একটা কথা সিম্পল, আজকে শ্রমিক বাবু এখানে টিভির পর্দায় এত কথা বলছেন, শ্রমিক বাবু তো শূন্য না, শ্রমিক বাবুদের তো 77টা বিধায়ক আছেন। রোজ গিয়ে থানায় কমপ্লেন করুন না, রোজ গিয়ে এবিপির সামনে দেখান না কোথায় পুকুর বুঝে যাচ্ছে, কোথায় খাল বুঝে যাচ্ছে, কোথায় হচ্ছে। হঠাৎ একদিন ক্যামেরার সামনে আসছেন কেন? আমার আমি শেষ করি, একটা যদি ইল্লিগাল বিল্ডিং হয়, একটা ইল্লিগাল যদি বিল্ডিং হয়, সেখানে কাউন্সিলর বলতে পারে না সে জানে না, সেখানে মেয়র নাই জানতে পারে, কাউন্সিলর জানবে, আর সেখানে আধিকারিকরা জানবে। আর বেআইনি যদি বিল্ডিং হয়, সেটার ব্যবস্থা নিতে হবে। যেমন যে বিল্ডিং গুলো হেলে পড়েছে এই ঘটনার পরে, যেখানে আরো মানুষের প্রাণহানি হতে পারে, সেগুলো ভাঙতে হবে। ঠিক, আমি রিজুর এইখান অব্দি সম্পূর্ণ একমত। এবার দেখাবো, ঠিক রিজু বলছে যে বিল্ডিংগুলো ভেঙে পড়েছে সেখানে ব্যবস্থা নিতে হবে। আজকে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা এবং তা একদম সৈন্য সামন্ত সাঙ্গপাঙ্গ নিয়ে তারা গেছিলেন একটা বিল্ডিং ভাঙতে। ঠিক এইখান থেকে মেয়র বলছিলেন না, ঝলক না, আমি পুরো ছবিটাই দেখাবো যে কি মারাত্মক জায়গায় আমরা বাস করছি। কলকাতা শহরের অবস্থা, আসলে এই খেলাটা পুরনো, সেই পুরনো খেলাটা এখনও চলছে। এবং এটা শুধুমাত্র কলকাতা পুরসভা তারা আইডেন্টিফাই করে গেছে তা নয়, একেবারে কোর্টের স্পষ্ট রায় ছিল। তারপর কি পরিণতি হলো গোটা দিনে আপনাদের দেখাবো। তথ্য কি বলছে, 31শে অক্টোবর এই যে বাড়ি ভাঙতে আজকে পুরসভা গেছিল তার প্রমোটারকে নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশে লেখা ছিল স্পষ্ট ভাষায়, সহজ ইংরেজিতে, যে 45 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। 45 দিনের পর সেই সময়সীমা, যেটা 31শে অক্টোবর মানে 15ই ডিসেম্বর সময়সীমা শেষ হচ্ছিল, হলো না। কলকাতা কর্পোরেশন কিন্তু যায়নি। কলকাতা কর্পোরেশন কবে গেল? কলকাতা কর্পোরেশন গেল গার্ডেন রিচে বাড়ি ভেঙে এতগুলো মানুষের মৃত্যুর পর। এখানেও শেষ নয়, 28শে মার্চ অর্থাৎ আজকে কেএমসি যখন ভাঙতে গেল, অর্থাৎ ওই 45 দিন অতিক্রান্ত হয়ে তারপরে আরও 100 দিন চলে গেছে, এবং গার্ডেন রিচের ঘটনা হলে তারা যেতই না। এবং তারা আজকে গিয়ে কি পারল? প্রশ্নচিহ্ন সেখানে। তার কারণ তারা পারেনি। কেন? তারপর আবার বিস্তারিত আলোচনায় আসবো। সত্যি ঝলক না, পুরো ফিল্মটা দেখলে আতঙ্কে মনে হবে শহর ছেড়ে চলে যাই। আমি পরের প্রতিবেদনে দেখাবো যে আজকে কি পরিণতি হলো। কোর্টের অর্ডার, এবং সেই অর্ডার 100 যোগ 45, 145 দিন পর কর্পোরেশন যখন ভাঙতে গেল, কি হলো শেষ পর্যন্ত দেখুন। এইখানেই বলছি যে এই খেলাটা পুরনো, এবং এই পুরনো খেলাটা চলেই আসছে, আজও চলছে। বলছেন না, পুলিশ আমরা খেতে দিচ্ছে, তাড়া দিচ্ছে পুলিশ ताले दीजिए। आमी को हम जान हत्या दे देंगे, जान हत्या दे देंगे। नहीं मिला तो जान हत्या दे देंगे। नहीं प्रसाद दिया है तो प्रसाद नहीं दिया तो जान हत्या दे देंगे। প্ল্যানটা দেখান তো আপনি। আপনার কাগজ আছে, আপনার ভাঙা কাগজ আছে, ভাঙা কাগজ আছে, একটু দেখে দিন। প্ল্যানটা আছে, প্ল্যানের কপিটা দেখান আপনি। আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আমার যদি হয়ে থাকে আপনার প্ল্যানের কপিটা দেখান তো। আগোটা ভাঙুন। হ্যাঁ, ওটা কেন ভাঙেন আপনি? আপনি উপরে থেকে ভাঙবেন, উপরে থেকে ভাঙবেন না, আপনি উপরে থেকে ভাঙবেন। জমির মালিকের চাঞ্চল্যকর অভিযোগ, বিজেপি করেন বলে ভেঙে দেওয়া হচ্ছে তার অংশ। বিজেপি করেন বলে আমরা ভাঙা হচ্ছে, ওই রাজনীতি করি, ভাজপা করি আমি। আজকে ধরো একটা ইলিগাল বিল্ডিং ধরে নিচ্ছে, কথার কথা
2009-তে তৈরি হয়েছে সেই বিল্ডিংটা, সেখানে 9 থেকে তো একটা পরিবার বা 10টা পরিবার ওই বাড়িতে আছে। আজকে যদি সেই বাড়িটা ভাঙতে যায় তো একটা হিউম্যানিটেরিয়ান ব্যাপার তো গ্রাউন্ডে তো চলে আসে। এবার মানে আমি বলছি এই যুক্তিতে কি হয় জানো রিজু, এই যুক্তিতে এরপর যিনি চৌর্যবৃত্তি অবলম্বন করেছেন সেই চোর থানায় গিয়ে বলবে আমি চুরি করে আমার সংসার চালাই, এই যুক্তিটা এক্স্যাক্টলি সেরকম শোনালো। তারপরে যখন 12 জন মানুষ মারা যাবে, ওই বাচ্চাগুলো পিষে ধুলো হয়ে যাবে, তখন আমি বলছি যে কোথায় আমরা পৌঁছাচ্ছি? আমি চুরি ডাকাতির পিছনে এখন মানবতা খুঁজবো? কথা বলতে অনেকক্ষণ ধরে শুনছি। প্রথম কথা হচ্ছে একটা পুকুরকে বোঝানো শুরু করা থেকে একটা 6তলা বিল্ডিং দাঁড় করানো পর্যন্ত 101 বছরের একটা। আচ্ছা, কোনটা বেশি অসুবিধা শতরূপ, বাড়ি বেআইনি বাড়ি ভাঙা নাকি বাড়ি ভেঙে মানুষের মৃত্যু হলে সেটা সামলানো? এবং আমি এই তো পরিণতি পরিষ্কার। দেখো, রাজনীতি করি আমরা, প্রত্যেকেই ভেবেচিন্তে কথা বলি, কিন্তু এইটাও একটা কথা বলছি যে আমরা যখন কোনো বেআইনি বাড়ি কিনি না, আমি কিন্তু এটা জেনেই কিনি যে আমি এটা বেআইনি বাড়ি কিনছি, এবং কাল যে কোনো দিন এটাকে নিয়ে 10 বছর পরেও এটাকে নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। বেআইনি বাড়ি যেরকম হাফ দামে পাওয়া যায়, তেমন আবার এই রিস্কগুলোকে জেনেই আমি কিনছি। সুতরাং এটা একটু মাথায় রেখে আমাদের প্রত্যেকের কথা বলা। এবং আমি বেআইনি কাজ করছি, কি মুশকিল? তার কনসিকুয়েন্স ভোগ করতে হবে। কথা আমি তোমার একটা কথা বলি, একটা পুকুরকে ভরাট করা থেকে 6তলা বাড়ি তোলা পর্যন্ত যে 101 বছরের একটা প্রসেস, সেই সময়টা আমি চোখ বুজে থাকবো। তারপরে যখন সেখানে ঘরগৃহস্থালি বসে যাবে, তখন আমি বলবো যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এবং তখন ভাঙতে গেলে স্বাভাবিকভাবে বিক্ষোভ হবে, তখন বিক্ষোভ থেকে পেছনে চলে আসবো। এটা কিন্তু পুরোটা একটা পরিকল্পনা। 3 নম্বর কথা আমি এখানে বলি, রিজু অনেকগুলো কথা বলছে। 91 নম্বর ওয়ার্ড তোমার টেবিলে আমি আগের দিন বলেছিলাম 28টা বেআইনি বাড়ির তালিকা আমি এখানে রিজুকে দিতে পারি। রাহুল দা বসে আছে, ও কর্পোরেশনের বিল্ডিং এর সঙ্গে যুক্ত, আমি ওকে দিতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বৈশ্বনাথ চ্যাটার্জি, ওই ওয়ার্ডের যে কাউন্সিলর, তার কাছে গিয়ে আমরা দিয়েছি 28টা বেআইনি বাড়ি শুধুমাত্র একটা ওয়ার্ডে এখন তৈরি হচ্ছে, এই মুহূর্তে তৈরি হচ্ছে। বৈশ্বনাথ চ্যাটার্জি বলছেন আমরা এগুলো দেখতে পাচ্ছি না। আমার শেষ কথা, লাস্ট তোমার একটা জিনিস দেখাই। ববি হাকিম আগের দিন বলছিলেন না, কোথায় বেআইনি বাড়ি তৈরি হবে কাউন্সিলর কি করে জানবে? আচ্ছা, কাউন্সিলরের নিজের বাড়িটা যদি বেআইনি হয় তাহলে কাউন্সিলর জানবে তো? আমি একটা ছবি দেখাচ্ছি, 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়ির ফুটপাত দুদিকের, একটা কর্নার প্লটের বাড়ি, দুদিকের ফুটপাতের ওপর বারান্দা এনক্রোচ করে বেআইনি বাড়ি, তার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার বাড়ির বারান্দা বেআইনি ভাবে ফুটপাতকে এনক্রোচ করে তৈরি হয়ে আছে। এইটুকু কাউন্সিলর জানবেন তো নাকি? যে কথাগুলো বললো 101 নম্বর ওয়ার্ডে এটা হয়েছে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে জানিয়েছেন, তিনি বলেছেন দেখতে পাচ্ছি না, সবাইকে জানিয়েছেন। কিন্তু অদ্ভুত কথা, এই প্যানেলে বসে তাদেরই ছায়া সঙ্গী ফিরদৌস শামীমকে জানায়নি কোর্টে কেস করার জন্য। কর্পোরেশনের কাজ কোর্ট করে দেবে, আমি বলছি কর্পোরেশনের কাজ কোর্ট করে দেবে। আমরা রাজ্যের মানুষ কি কলকাতা হাইকোর্টে আমাদের প্রপার্টি ট্যাক্স দিই? আমরা কর্পোরেশনকে দিই না কলকাতা হাইকোর্টে দিই? তাহলে কেন বিচার বিচার চাইতে হবে কলকাতা হাইকোর্টে যেতে হবে? কর্পোরেশন দেবে। নাগরিকের দিক থেকে দেখছি পলিটিক্যাল উইল না থাকলে, বিশ্বনাথ দা কে মেয়র থাকলেন তাতে খুব কিছু যায় আসে, পাবলিকের কি যায় আসে? আপনি বলুন তো, যে আজকে যদি ভোট ব্যাংক পলিটিক্স হয় যে আমি কোনো অঞ্চল ছোবো না, আমি বলছি সেখানে কোন মেয়র কি করতে পারবে? এরপরে যিনি আসবেন তিনি সাহসের সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবেন। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, যে আমি যতটুকু ববিকে চিনি, ববি অন্তত এত ক্রুডলি ভোট ব্যাংকের রাজনীতি করবে না। ওকে বাধ্য করানো হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু করার কথা নয়। অন্তত আমি অনেক দিন থেকে ওকে যতটুকু চিনি। কিন্তু কোনো একটা জায়গায় ধরুন দলের মধ্যে সর্বোচ্চ নেতৃত্ব বা সরকারের যিনি প্রধান, তিনি যদি মনে করেন যে না ভাই, এই সম্প্রদায়ের মানুষের বাড়ি ধরা যাবে না, এই সম্প্রদায়ের মানুষ এই অঞ্চলে আছে, তাকে ছোঁয়া যাবে না, এর বাড়ি ধরতে গেলে আমার ভোট ব্যাংক নষ্ট হবে, তাহলে কিন্তু মেয়র চেষ্টা করলেও পাবেন না। মেয়রকে কিন্তু পরিষ্কার বলে দিতে হবে সর্বোচ্চ নেতৃত্বকে, যে দেখুন আমি এই পদে থাকতে পারছি না, কারণ আপনার যে পলিসি তার সাথে আমি একমত। আমাকে 10 সেকেন্ড দিতেই হবে কাইন্ডলি। প্রথম কথা হচ্ছে, স্যার আমি আপনাকে একটা কথা বলি, বেআইনি বাড়ির সমস্যা কলকাতার 144টা ওয়ার্ডের মধ্যে এমন একটা ওয়ার্ড নেই যেখানে নেই। এটা শুধুমাত্র মুসলিম এলাকার প্রশ্ন না। দ্বিতীয় কথা, সুমনদা আমি এখানে একটা কথা বলছি, আমি রিজুর মতো এরকম সিপিএম এর উপর নির্ভরশীল তৃণমূল জীবনে দেখিনি। যাই হচ্ছে বলে সিপিএম কেন মামলা করছে না? আবার যখন নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা করা হবে এবং তার জন্য তৃণমূলের চোরেরা জেলে যাবে, তখন এদের নেত্রী ধর্মতলা দাঁড়িয়ে বলবে কেন সিপিএম মামলা করলো, সেই কারণে চাকরি আটকে আছে। কোথাও বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, গতবারে যতগুলো বাড়ি রেগুলারাইজ করার কথা হয়েছিল এবং রেগুলারাইজের পরে তুমি আগে বলো তো দায়িত্ব কাউন্সিলরের, তাহলে তোমার আগে
কাজের বাক্যে তো দেখতে হবে কাউন্সিলর কি করছে। আমি একদম ঠিক একদম স্পেসিফিক কাউন্সিলর কি করছে মানলাম, কিন্তু রেগুলারাইজ করার জায়গায় দাঁড়িয়ে যেখানে রেভিনিউ আসে পৌরসভার, আমি তোমার দায়িত্ব নিয়ে বলতে পারি যত অ্যাপ্লিকেশন জমা পড়েছিল বর্তমান মেয়র ফিরহাদ হাকিম 1 টাকাও করেননি। আমি কারণ বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, 1 টাকাও উনি মঞ্জুর করেননি, তাতে হয়তো বহু টাকা আসতো রেভিনিউ। সুতরাং আজকে দাঁড়িয়ে টাকাটা পুরসভায় ঘরে যাক, উনি চান টাকাটা কাউন্সিলর ঘরে যাক, তৃণমূলের ঘরে যাক, সেই কারণে করেন রেগুলার। খুন করে এবার লোককে খুন করে বলো ফাইন দিয়ে প্লিজ। পরবর্তীকালে দাঁড়িয়ে আজকে কথা বলছো যে বেআইনি বাড়ি হয়েছে, বড় আধিকারিকদের যেমন দেখার দায়িত্ব সবারই যেমন দেখার দায়িত্ব, আজকে ট্রেনের এই যে ভাড়াটার কথা বললো জিজু, যে ভাড়াটারা বসে গেলে ভাঙা যায় না এবং তার জন্য পৌরসভা একটা নতুন আইন। একটা ছোট্ট বক্তব্যে যাব, যে বক্তব্যর আমি আগে রিয়াকশনও নিয়ে নিতে পারি, তার কারণ যিনি বলছেন তিনি বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, তিনি তালড্যাংরার তৃণমূল বিধায়ক, বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এহেন অরূপ চক্রবর্তী বলছেন রিজু, দলের এই মুমূর্ষু অবস্থায়, কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজিত হতে দেব না, দরকার হলে পায়ে ধরে নেব, এখন একটা সংকট। কঠিন অবস্থা, মুমূর্ষু অবস্থা, সংকট, একমত হবে? এতগুলো পদ অরূপদা হয়তো আমাদের বাঁকুড়ার প্রার্থী, তার হয়তো মনে হতে পারে যে ওই জায়গাটায় কোনো একটা সাংগঠনিক অসুবিধা আছে, তিনি সবাইকে মানিয়ে চলতে চান। ওই জায়গার কথা বলছেন না, দলের সংকটের কথা বলছি। আমি ওনাকে বলছি, আমি বলছি উনি যদি এই মন্তব্যটা করে থাকেন, ওনার বাঁকুড়ায় কি অবস্থা, আমি বলছি উনি যদি এই কথাটা বলে থাকেন, ওনার বাঁকুড়ায় যদি কোনো সাংগঠনিক মানে মুমূর্ষতা থাকে, উনি পা ধরে মানিয়ে নেবেন, সবাইকে এক নিয়ে চলবেন, এটাই হওয়া উচিত লোকসভায়। কিন্তু দলের মুমূর্ষু অবস্থা আমি ওনার সাথে একেবারেই সহমত নয়, কারণ আমার মনে হয় বাঁকুড়ার বাইরেটা ওনার একটু বুঝে না। ওটা ওখান থেকে রিজু এসছে, যা বুঝলাম তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ববি হাকিম, এই অরূপ চক্রবর্তী তৃণমূলের কারোর সাথেও সহমত নয়। আমি একটা কথা বলি সুমনদা, পশ্চিমবাংলায় শোনো এই ভয় দেখিয়ে আর টাকার প্রলোভন দেখিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশকে পকেটে ভরে কতদিন ধরে পাপের সাম্রাজ্যটা টিকিয়ে রাখবে? একমাত্র এই প্রশ্নের জবাব দেবেন আপনারা।